হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রাঙা বাড়ির সবাইকে বলছে গুন্ডারা তাকে যখন বড় বৌদির কাছ থেকে আলাদা করে নিয়ে যাচ্ছিল তখনই তার চোখ বাধা থাকলেও সে টের পেয়েছিল যে ওখানে আরেকজন কেউ আছে, মানে ওই চারজন ছাড়া আরেকজন কেউ ছিল ওখানে। চোখ খোলা থাকা অবস্থায় সেই লোকটা আগে সেখানে ছিল না, শুধু পেছন থেকে ওদেরকে বলে দিচ্ছিল যে তাদের সাথে কি কি করতে হবে। তবে আমি তার গায়ে সেন্টের গন্ধটা পেয়েছিলাম, আর সেটা আমার খুব চেনা চেনা বলেই মনে হচ্ছিল। কোথাও না কোথাও সেই গন্ধটা আমি এর আগেও পেয়েছি। এটা শুনে একলব্যের মা রাঙাকে জিজ্ঞাসা করছে, তাহলে তুই কি বলতে চাইছিস যে কিডন্যাপারদের মধ্যে 5 নম্বর ব্যক্তি কেউ ছিল? রাঙা বলছে, হ্যাঁ, আরেকজন ছিল। আর ওরা কেউ ডাকাত দলেরও লোক ছিল না, মানে ব্যাংকে যারা ডাকাতি করেছিল তাদের মধ্যে তারা কেউ ছিল না। ওরা এই গুন্ডাগুলো এসেছিল বড়বাবুর টাকা আত্মসাৎ করতে। বড়বাবু যে ব্যাংক থেকে এতগুলো টাকা তুলেছে সেটা কেউ জানতো, আর সেই টাকাটা আত্মসাৎ করার জন্য এই মানে কিডন্যাপটা তারা করেছে। আর এই কাজটা কোনো চেনা জানা লোকই করেছে। এই সব কিছু শুনে একলব্যের মা মনে মনে ভাবতে থাকে, চেনা কারো হাত, তাহলে কে হতে পারে? সত্যজিৎবাবু তখন বলছে যে কাজটা যেই করে থাকুক না কেন তারা ঠিক ধরে ফেলবে, এমনকি 5 নম্বর লোকটাকেও ধরবে। ওদিকে সুব্রত মানে ব্যাগ গোছাচ্ছে, তাড়াতাড়ি করে বাড়িতে এসে ব্যাগে সব জিনিসপত্র ভরছে, মানে পালাবে আর কি এখান থেকে। কাপড় গোছাতে গোছাতে বলছে যে ভাগ্যিস বৃন্দাকে বলেছে যে তারা ধরা পড়ে গেছে, এখন নতুন কোনো প্ল্যান করে নাটকটা সাজাতে হবে। বৃন্দা ভালোই ভালোই মানে নাটক করে বাড়িতে পৌঁছে গেলেই এবার শান্তি। আবার মনে মনে ভয় পাচ্ছে যে ওই 4টে ছেলে যদি মুখ খুলে দেয়, যদি বলে দেয় পুলিশকে। তারপর আবার বলছে, না না, কি করে, আমার নাম তো বলতেই পারবে না, কারণ আমি তো ওদেরকে বানিয়ে বানিয়ে অন্য নাম বলেছি। তাই আর রিস্ক নেওয়া যাবে না, মানে কেটে পড়ি এখান থেকে। বৃন্দাকে পরে ফোন করে বলে দেবো। এরপরে ব্যাগ গুছিয়ে সেখান থেকে কেটে পড়ে। ওদিকে বাড়িতে একলব্যের মা রাঙাকে বলছে, কি হচ্ছে এসব রাঙা? আমি তো সত্যি কিছুই বুঝতে পারছি না। আমাদের এই বাড়িতে এত শত্রু কিভাবে এলো? এত রাগ কেন আমাদের উপর? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। এরপর একলব্য বলছে, আরেকটা কথা শুনলে তো তোমরা আঁতকেই উঠবে। একলব্যের মা তখন বলছে, আবার কি? একলব্য বলছে যে রাঙামতি যখন চিত্রাঙ্গদা সেজে স্টেজে মানে উঠবে তখন তাকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল। বলছে কেউ ক্লাবের গ্রিন রুমে রাঙার যে তীর ধনুক সেটার সঙ্গে কারেন্টের মানে ইলেকট্রিকের তার জড়িয়ে রেখেছিল, সে ওটাতে হাত দিতে গেলেই কারেন্ট খেত। এরপরে রাঙা বলছে যে নাটকের শেষে সে যখন মেকআপ তুলতে গিয়েছিল তখন সেখানে গিয়ে দেখে একখানা লোক মেকআপ তোলার মানে কসমেটিক্সের মধ্যে কিছু একটা মেশাচ্ছে, আর তার চেহারাটা রাঙা আয়নাতে দেখে ফেলেছিল। দেখে তার মনে হয়েছিল সে আগেও কোথাও তাকে দেখেছে। সেদিন সে তার মুখ দেখার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি, সে পালিয়ে গিয়েছিল। তবে তার পায়ে রাঙা তীর ধনুক মেরেছিল, এটাও রাঙা মানে তীর মেরেছিল, এটাও রাঙা বলে। অঙ্কুরদাকে বলছে রাঙা, তুই যে লোকটার ভিডিও করেছিলিস সেই এসেছিল। শুনে তখন অঙ্কুরদা রাঙাকে বলছে, তুমি শিওর রাঙা যে সেই লোকটা এসেছিল? উত্তরে রাঙা বলছে, যে নিশাকে টাকাটা দিয়েছিল সেই লোকটা এসেছিল। পিসিমণি তো শুনে বলছে, সর্বনাশ, তুই ওই ক্রিমটা মুখে মাখিসনি তো? তখন রাঙা বলছে, না রে পিসিমণি, আমি মাখিনি। পাঞ্চালি তখন বলছে যে তুই ওই লোকটাকে ছেড়ে দিলি কেন বলতো? তুই তো আমাদের ডাকতে পারতিস। তখন রাঙা বলছে, সেই সুযোগটা ছিল না রে দিদিভাই, আমাকে দেখা মাত্রই সে সেখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিল। তবে আমি তাকে ছেড়ে দেইনি, ওর পেছনে ধাওয়া করে ওর পায়ে একটা তীর ঢুকিয়ে দিয়েছি। ওর পায়ে আমার তীরের নিশানটা থেকে গেছে, তবে আমি ওকে ধরতে পারিনি, ও পালিয়ে গেছে। শুনে তখন একলব্য বলছে, তার মানে ওই অবস্থাতেই সে পালিয়ে গেছে? তুমি ঠিক বলছো তো? রাঙা বলছে, হ্যাঁ রে উড়নবাবু, তীরটা আমি ঠিক নিশানাতেই মেরেছি, আর ওই সমিতিও ওখান থেকে পালিয়ে গেছে। এইসব শুনে তখন একলব্যের বাবা বলছেন, এসব কি বলছে রাঙা? যাদের আমরা কোনোদিনও দেখিনি, যাদের কোনো ক্ষতি করিনি, তারা হঠাৎ করে আমাদের শত্রু হয়ে উঠেছে? কি হচ্ছে এসব? আমি কিছু বুঝতে পারছি না। তারা আমাদের শত্রুই বা কেন হবে? আর রাঙার পেছনেই বা কেন পড়েছে তারা? রাঙা তো কোনোদিনও কারো ক্ষতি করেনি, অন্যায়ও করেনি। শুনে তখন একলব্যের মা বলছে, এটা তুমি কি বলছো নবারুণ? কত বড় বড় স্বার্থপর পাপী খুনি গুন্ডাদের বড় বড় প্ল্যান চোপাট করে দিয়েছে রাঙা, আর এটাও তো বিরাট বড় অন্যায়, তাই না? শুনে তখন সার্থকী হাততালি মারছে, আর একলব্যের মায়ের কাছে গিয়ে বলছে, অপূর্ব, এই রাত্রিবেলা বাড়িতে আমরা খুনোখুনি, কিডন্যাপ, মারামারি এইসব কী নিয়ে আলোচনা করছি? আর তোমার রাঙামতি কি যত্ন করে কথাগুলো বলছে। তারপর আবার বড়দাকে বলছে, দাদা, এটা বাড়ি নাকি কোনো ক্রাইম ব্রাঞ্চ? মানে মনে হচ্ছে যেন কোনো ক্রাইম ব্রাঞ্চের অফিসে বসে আছি। একলব্যের বাবাকে গিয়ে বলছে, আমরা তোমার ছেলেরা
খুব মধ্যবিত্ত শান্তিপূর্ণ বাঙালি। আমরা 10টা থেকে 5টা কাজ করি, তারপর চাই বাড়ি ফিরবো, পরিবারের সাথে একটু গল্পগুজব করব, দুটো ভালো মন্দ খাবো, তারপরে শান্তিতে ঘুমোবো। কিন্তু তার বদলে আমরা কি করছি? প্রতিদিন এই বাড়িতে ক্রাইম হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, আর সেগুলো নিয়ে আমরা গল্প করছি। এরপরে সাত্তকী রাঙার কাছে গিয়ে তার দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলছে যে এইসব কার জন্য হচ্ছে? শুধুমাত্র এই মেয়েটার জন্য, এই রাঙার জন্য। বরদা সাত্তকীকে শান্ত হতে বলছে, যেহেতু রাঙাকে এরকমভাবে বলছে। এটা তুই কি করছিস, কি বলে যাচ্ছিস তখন থেকে বলতো? সাত্তকী তখন তার বরদাকে বলছে, দাদা তুই বুঝতে পারছিস না, এই বাড়ির যে কোনো কাউকে যে কোনো মুহূর্তে যে কেউ তুলে নিয়ে যেতে পারে, খুন করতে পারে, উড়িয়ে দিতে পারে। আর বাড়ির সবার উদ্দেশ্যে বলছে যে এই কয়দিনে রাঙা কত লোকের পা তীর মেরে ফুটো করে দিয়েছে। আর এমন করে বলছে যেন ব্যাপারটা খুব গর্বের ব্যাপার, আর ওর গর্বে তোমরা সবাই বুক ফুলিয়ে গর্ব করে বলছো যে আমাদের বাড়ির ছোট বউ। সাত্তকীর এই সমস্ত কথাবার্তা শুনে একলব্যের মা পাঞ্চালী এরা কান বন্ধ করে নেয়, আর পারছে না ওর এই সমস্ত কথাবার্তা শুনতে। এবার সাত্তকী একলব্যকে গিয়ে বলছে, তোর বউ যেই কাজটা করছে না সেটা মোটেও ঠিক করছে না। আর বলছে, শোন, আহিরি কিন্তু মরতে মরতে বেঁচেছে, কিন্তু এক না একদিন রাঙার তীর মেরে কারো বুক ফুটো করে মার্ডার কেসে ফাঁসবে। যদি না ফাঁসে তাহলে আমার নাম সাত্তকী নয়। আর বরদাকে গিয়ে বলছে, তুই একদম ভাবিস না, বৌদি ঠিক বাড়ি ফিরে আসবে। এই বলে সাত্তকী সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে একে একে ঘুমোতে চলে যায়। শুধু একলব্যের বাবা মা, একলব্য আর রাঙা থাকে। এরপরে একলব্য মেকআপ রুমের ওই ছেলেটার কথা তুললে রাঙা বলছে সে তাদের ভালো করেই চেনে, জানে, আর এমন লোকই এই কাজটা করেছে। সাত্তকীর মা অবাক হয়ে বলছে, কি বলছিস তুই? রাঙা বলছে, হ্যাঁ রে মা, আমরা শুধু তাকে চিনতে পারছি না, সে আমাদের আশেপাশে থেকে বারবার আমাদের ক্ষতি করবার চেষ্টা করছে, কিন্তু তাকে আর বাড়তে দেওয়া যাবে না। তাকে যে করেই হোক খুঁজে বের করে আমি এবার সবার সামনে নিয়ে আসবই। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে একলব্যকে আহিরি ফোন করেছে। ফোন করে বলছে, এসব কি হচ্ছে? রাঙা, বড় বৌদিদি এদেরকে কিডন্যাপ করা হয়েছে। তাকে নাকি মেজ বৌদিদি সবটা বলেছে। একলব্য তাকে সবটা বলবে, মানে দেখা করে কোনো এক সময় বলবে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপর আহিরি ভাবতে থাকে যে রাঙা আর বড় বউকে কি কিডন্যাপ করলো, তাও কি শুধুমাত্র টাকার জন্যে? ওদিকে দেখা যাচ্ছে থানাতে সত্যজিৎ বাবু সেই 4জন গুন্ডাকে কিন্তু সেই 5 নম্বর গুন্ডাটার কথা জিজ্ঞাসা করছে যে সে কে ছিল, আর তারা তাকে চিনলই বা কী করে। তখন গুন্ডাগুলো বলছে যে, মানে ভয়ে ভয়ে বলছে যে তারা এক জায়গায় বসে আড্ডা মারছিল, সেই সময় একজন মাঝবয়স্ক কেউ এসে তাদেরকে এই কাজটা করতে বলে, বিনিময়ে তাদের 50,000 টাকা দেবে এটাও বলে। এরপরে সত্যজিৎ জিজ্ঞাসা করছে, তোমাদের কাছে তার কোনো ছবি আছে? বলে, না, কোনো ছবি নেই আমাদের কাছে। এরপরে সত্যজিৎ জিজ্ঞাসা করছে, তিনি যদি তার মানে আর্টিস্ট দিয়ে একটা স্কেচ বানায় তাহলে কি তারা তার গঠন সব কিছু বলতে পারবে? উত্তরে তখন তারা বলছে, হ্যাঁ পারবে। জেরা করতে করতে দেখা যাচ্ছে সত্যজিৎকে ফোন করেছে রাঙামতি। বলছে, তুই যখন গুন্ডাগুলোকে জেরা করবি তখন একটা ছবি দেখাবি, যে এই ছবিটা দেখে তারা চিনতে পারছে কিনা, আমি তোকে এক্ষুনি একটা ছবি পাঠাবো। এই বলে রাঙা সুব্রতর একটা ছবি সত্যজিৎকে পাঠায়। এরপরে সত্যজিৎ তো সেই ছবিটা দেখিয়ে তাদেরকে বলছে, দেখতো এই লোকটাই তোদেরকে টাকা দিয়ে বুক করেছিল কিনা। তারা তখন ছবিটা দেখে চিনতে পেরে বলে, হ্যাঁ হ্যাঁ, এই লোকটাই ছিলেন। ফোনে কিন্তু রাঙাও সেটা শুনতে পেয়ে যায়। তখন সত্যজিৎ বলছে রাঙাকে যে এই লোকটা সুব্রত না, মানে তোমার মেজ বৌদির দাদা? তখন রাঙা বলছে, হ্যাঁ, এই সেই লোকটাই, তার মানে ও এখন আমাদের পেছনে পড়ে আছে। সত্যজিৎ তখন বলছে যে এবার যা অ্যাকশন নেওয়ার তিনি নেবেন, এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে রাঙা বাড়িতে সেই কিডন্যাপ করার শুরুর থেকে কিডন্যাপ করার শেষ পর্যন্ত, মানে বাড়ি ফেরা পর্যন্ত বৃন্দার যে আচরণগুলো সে দেখেছিল সেই আচরণগুলোকে কিন্তু মনে করতে থাকে। আর মনে মনে বলছে যে সবটাই কি তাহলে আগে থেকে লেখা যাত্রাপালা হলো নাকি? মানে সুব্রতদা কি তাহলে বড় বৌদিদির কথা মতো এই কাজটা করেছে? কিন্তু বড় বৌদিদিকে দেখে তো সেটা মনে হয়নি। তাহলে কি সুব্রতদা নিজেই এই টাকাটা হাতানোর জন্য এমন কাজটা করেছে? এরকম বিভিন্ন কথা ভাবছে কিন্তু রাঙা। কিন্তু কেউ যদি তাকে এই খবরটা নাই দিয়ে থাকে যে বড়বাবু ব্যাংক থেকে এতগুলো টাকা তুলে এনেছে, তাহলে সে জানলো কি করে? এরকম জিনিসও ভাবছে, মানে অনেক কিছু মাথার মধ্যে চলছে রাঙার। পরের দিন রাঙা এই ব্যাপারটা গিয়ে ময়নাকে বলছে। তখন ময়না বলছে, শোন রাঙা, তুই কিন্তু হুটোপাটি করে আমার দাদাভাইকে এই কিডন্যাপের সাথে জড়াবি না। আমার দাদা তোর কি ক্ষতি করেছে? মানে তুই কি বলতে চাইছিস যে আমি আর আমার দাদা মিলে তোকে কিডন্যাপ করেছি আর এই টাকাটা হাতড়ানোর চেষ্টা করছি? তখন রাঙা বলছে, কে কার কথায় কিডন্যাপ করেছে আমি জানি না, এমনকি টাকার কথাও আমি জানি না, কিন্তু সুব্রতদার ছবি আমি পুলিশ স্যারকে পাঠিয়েছিলাম, কারণ 5 নম্বর জনের গায়ের গন্ধটা আমার খুব চেনা লেগেছিল।
পরে মনে করতেই সুব্রতদার কথা আমার মাথায় এলে তখন সেই ছবিটা আমি পুলিশ স্যারকে পাঠিয়ে দিয়েছিলাম। আর জানিস, পুলিশ স্যার যে গুন্ডাগুলোকে ধরেছিল সেই গুন্ডাগুলোকে সে যখন ছবিটা দেখিয়েছে, সেই গুন্ডাগুলো স্বীকার করেছে যে সুব্রতদাই ওদেরকে টাকা দিয়ে আমাদের কিডন্যাপ করতে বলেছিল। এদিকে একলব্য তো ডিউটিতে বেরোবে, তো সে রেডি হয়ে নিচে নেমে আসতেই কিন্তু সেই কথাগুলো শুনে ফেলে। মেজদিদিও এটা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাঙার দিকে। একলব্য তখন রাঙাকে বলছে যে বড় বৌদিদির সাথে তো সুব্রতদার সম্পর্ক খুবই ভালো, তাহলে তাকে সে কেন কিডন্যাপ করিয়েছে? এমনকি আমরা তো এখনও এটাও ভুলিনি যে বড় বৌদিদির কথাতেই সুব্রত আর উৎপল এই বাড়িতে অ্যাটাকও করেছে। বরদা তখন রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে চুপচাপ বেরিয়ে যাবে আর কি। ঠিক সেই সময় সাত্তকী তাকে ডেকে বলছে যে দেখ দাদা, দেখ, এই কিডন্যাপিংটার পেছনে রাঙা এখন আমার শালাকে আর তোর বউকেও ফাঁসাতে চাইছে। বরদা সাত্তকীকে বলছে তুই শান্ত হ, এখানে আমার বউ কী করে জড়িয়ে থাকতে পারে, ও তো নিজেই কিডন্যাপ হয়েছিল। সাত্তকী তখন বলছে তাহলে সেটা রাঙাকে বোঝা, আমাকে বলছিস কেন? ময়না তো এরপরে রাঙার কাছে প্রমাণ চাইছে যে তুমি যে বলছো কথাগুলো প্রমাণ দাও। বরদা তখন অত কথায় পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে বৃন্দার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। আর তারপরই সাত্তকী অফিস চলে যায়। ময়না বলছে রাঙাকে যদি তার দাদার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তাহলে কিন্তু রাঙা এর পরে অনেক মুশকিলে পড়বে। তখন রাঙা বলছে মুশকিলে আমি পড়ব না রে, মুশকিলে পড়বে তোর দাদা, আর তাকে দিয়ে যে এই কাজটা করিয়েছে সেও বিপদে পড়বে। কারণ এটা পরিষ্কার যে বড়বাবুর এই টাকাগুলো হাতানোর জন্যই এই কাজটা করা হয়েছিল। আর ওই পুলিশ স্যার সুব্রতদাকে অ্যারেস্টও করবে। আমি কিন্তু ওদের কিছু বলিনি, কারণ আমি ওদের চিনিও না। বাবা তখন ময়নাকে বলছে, একলব্যের বাবা, যে গলাবাজি করছো করো, কিন্তু এটা ফ্যাক্ট, সুব্রত অনেক দিন ধরে এই বাড়ির পেছনে পড়ে রয়েছে। তখন একলব্যের মা বলছে তার মতে রাঙার ধনুকে তার পেঁচিয়ে দেওয়ার কাজটাও নিশ্চয়ই সুব্রতই করেছে। এটা শুনে ভয়ে ময়না তখন ঢোক গিলছে। রাঙা বলছে বাচ্চাদের জামা কাপড়গুলোও তো কেটে দিয়েছিল। সুব্রতদা এই কাজটা করুক না করুক, এর পেছনে কিন্তু একটা বড় মাথা রয়েছে যার বুদ্ধিতে এই কাজগুলো হচ্ছে। একলব্য তখন বলছে আচ্ছা রাঙামতি, এসব নিয়ে আর আলোচনা করো না, তাতে অশান্তি বাড়বে। এই বলে একলব্য কিন্তু বেরিয়ে যায়। এদিকে একলব্য কিন্তু আহিরির বাড়িতে এসেছে আহিরিকে ডাকতে, কারণ একলব্য ডিউটিতে যাচ্ছে, তো আহিরিও সঙ্গে যাবে। আহিরিকে বলছে কি তুমি এখনও রেডি হওনি, আমাদের তো ডিউটি আছে। আহিরি বলছে আসলে সকাল থেকে আজকে আমার শরীরটা ভালো না, প্রচণ্ড গা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে, শরীরটা কেমন লাগছে। তখন বলছে যে তাহলে তুমি আমাকে বলতে পারতে, আমি ডিরেক্টলি তাহলে এয়ারপোর্ট চলে যেতাম, আমার লেট হচ্ছে, ঠিক আছে আমি বেরোচ্ছি। আহিরি বলছে আসলে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই আমি ফোনে কোনো কিছু বলিনি। একলব্য তখন পাশে এসে বসে। এরপরে আহিরি যখন নেমে একলব্যের সাথে দেখা করতে যাবে তখন পায়ে চোট লাগে, ব্যথা করে, পায়ে তো তার তিল লেগেছে। একলব্য বলছে কি হয়েছে, বলে পায়ে একটু মচকে গেছে তো তাই। বলে কি বলছো তুমি, পা মচকে গেছে, একবার বলছো শরীর খারাপ, কি হচ্ছে, চলো তুমি ডাক্তার দেখাওনি কেন, পা মচকে গেলে তো ডাক্তারকে দেখাতে হবে। আহিরি বলছে না না কিছু হয়নি। এবার একলব্য জোর করে দেখতে গেলে দেখে নেয় যে পায়ে চোট লেগেছে। একলব্য অবাক হয়ে যায়, আহিরিও ভয় পেয়ে যায় যে পায়ের চোটটা দেখে ফেললো। এদিকে রাঙা, পাঞ্চালি, অঙ্কুরদা সবাই হসপিটাল যাবে আর কি। রাঙা বলছে তাড়াতাড়ি নে রে চল। বলে অসুবিধে নেই, বর্দা গেছে তো, ও আগে নিজের বউকে মন ভরে দেখুক, তারপর না হয় আমরা যাচ্ছি, এত তাড়াহুড়ো করতে হবে না। রাঙা মনে মনে বলছে তাড়াহুড়োটা আমি কেন করছি তোরা বুঝতে পারছিস না, আমার কোথাও না কোথাও একটা খোঁচা লাগছে যে এই সব কিছুর পেছনে বড় বৌদিদির মাথা থাকলেও থাকতে পারে, কারণ ওকে আমার থেকে আলাদাভাবে রাখা হয়েছিল। আদৌ কি ওকে কিডন্যাপটা করা হয়েছিল, নাকি ওকে কিডন্যাপ করা হয়েছিল এই কারণে যাতে ওকে কেউ সন্দেহ না করে? এরকম বিভিন্ন জিনিস রাঙার মনের মধ্যে ঘুরছে। আর যেটা জানতেই রাঙা তাড়াহুড়ো করে হসপিটাল যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করে দেবে। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।